তো পৃথিবী একটা গ্রহ, আমাদের গ্রহ মানে এই গ্রহের নিয়ন্ত্রক কে বলতো? আমাদের পৃথিবী নামক গ্রহের নিয়ন্ত্রণ কে? আমাদের পৃথিবীর নিয়ন্ত্রক হচ্ছে সূর্য। সূর্য একটা নক্ষত্র এবং সূর্যে অনবরত শক্তি উৎপাদন হয়। এই শক্তি কি করে জানো? এই শক্তি পৃথিবীতে চলে আসে। সূর্য থেকে যে পরিমাণ শক্তি চলে আসে সেই শক্তির 2% মাত্র উদ্ভিদ তার সালোক সংশ্লেষণের কাজে ব্যবহার করে। দেখো, সামান্য 2% শক্তি ব্যবহার করে, কিন্তু এই 2% শক্তি দিয়েই উদ্ভিদ জীবজগতের যত কাজ আছে সব কাজগুলো পূর্ণ করতে সক্ষম। তো এই সূর্যের এই 2% শক্তি দিয়ে কি করলো? সবুজ উদ্ভিদগুলো বা উৎপাদক কি করবে? খাদ্য উৎপাদন করবে। এই যে এখানে যে ঘাস জাতীয় উদ্ভিদ দেখতে পাচ্ছ, ঘাস জাতীয় উদ্ভিদ খাদ্য তৈরি করবে। দেন কি করবে? ঘাসটাকে খাচ্ছে। এগুলা অনেকগুলো উদাহরণ হতে পারে, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদকের। তোমাদের বইয়ে যে কয়েকটা উদাহরণ আছে আমরা হচ্ছে নর্মালি ওই কয়েকটা উদাহরণই নিয়েছি, এবং তোমরা এই কয়েকটা উদাহরণই পড়বে, কারণ পরীক্ষায় তোমাদের বইয়ের বাইরে থেকে কোশ্চেন আসবে না। ঠিক আছে? তো দেখো, ঘাসকে কে খাচ্ছে? ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং। ঘাস ফড়িং ঘাস খাওয়ার মাধ্যমে এইখানে যে শর্করা জাতীয় খাবার তৈরি হয়েছিল সেই খাবারটা কার দেহে স্থানান্তরিত হবে বলতো? সেই খাবারটা ঘাস ফড়িং এর দেহে স্থানান্তরিত হবে এবং ঘাস ফড়িং এর দেহে জমা থাকবে। ঘাস ফড়িং এর দেহের কিছু নির্ধারিত কার্যাবলী সম্পাদন করবে। দেন এই ঘাস ফড়িংকে আবার কে খাবে বলতো? ঘাস ফড়িংকে খাবে আবার ব্যাঙ। তো ব্যাঙ যখন ঘাস ফড়িংকে খাবে, ব্যাঙের ঘাস ফড়িংকে খাওয়ার উদ্দেশ্য কি? শক্তি সংগ্রহ করা। সব ধরনের খাবার যে একজন আরেকজনকে খাচ্ছে এটার মেইন কারণ কিন্তু শক্তি সংগ্রহ করা। তারপর ব্যাঙকে যখন সাপ খাচ্ছে তখন এই সাপ কি করছে? ব্যাঙের মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত ছিল সেই শক্তি সাপের দেহে চলে যাচ্ছে। তো দেখো, এটা কি একটা চেইনের মধ্যে চিন্তা করো, বা একটা মালা বা যে গলায় যে হার পরা হয় সেটার ক্ষেত্রে চিন্তা করো, অনেকগুলা পুঁতি কি করে? একটা আরেকটার সাথে লাগানো অবস্থায় থাকে না? তো এই যে লাগানো অবস্থায় থাকে, চেইনের মতো একটা আরেকটার সাথে লাগানো অবস্থায় থাকে, বাস্তুতন্ত্রে আমরা কি দেখতে পাচ্ছি? ঠিক এইরকম। অর্থাৎ ঘাস শক্তি উৎপাদন করতেছে, দেন শক্তিটা স্থানান্তরিত হচ্ছে ফড়িং এর মধ্যে, দেন ফড়িং থেকে স্থানান্তরিত হচ্ছে ব্যাঙের মধ্যে, ব্যাঙ থেকে স্থানান্তরিত হচ্ছে কার মধ্যে? সাপের মধ্যে। তো এই যে বিভিন্ন ধরনের প্রাণী একজন আরেকজনকে খাওয়ার মাধ্যমে কি করছে? শক্তির স্থানান্তর ঘটছে। এটার নামই হচ্ছে খাদ্য শৃঙ্খল। এখানে দেখো বেশ কয়েকটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ দেওয়া আছে। খাদ্য শৃঙ্খলের উদাহরণের সময় সবসময় খেয়াল করবে যে কোনটা ইম্পসিবল, মানে পরীক্ষায় এরকম থাকতে পারে যে খাদ্য শৃঙ্খলের উদাহরণ নয় কোনটি। তো হচ্ছে সবসময় নয় থাকলে আমাদের স্বভাব কি জানো? আমরা খুব দ্রুত তার সাথে অ্যান্সার করতে চাই, আমরা হচ্ছে তখন ওই নয়টাকে স্কিপ করে যাই। নয়টাকে স্কিপ করে দেখা যায় ক নাম্বারে যেটা আছে সেটাই দিয়ে ফেলি, কিন্তু কিন্তু হচ্ছে ভুল হয়ে যায়। যেমন ধরো এই যে ঘাস, ঘাসকে কে খাবে? পোকা। ধরো এখানে যদি ঘাসকে পোকা না দিয়ে যদি দেওয়া থাকতো যে ঘাসের পরে ঈগল, তাহলে কি এটা একটা সঠিক খাদ্য শৃঙ্খল হতো? ঈগল কি ঘাস খায়? ঈগল ঘাস খায় না। তাহলে কিন্তু এটা একটা সঠিক খাদ্য শৃঙ্খল হতো না। পরীক্ষায় দেওয়ার সময় খেয়াল রাখবে এটা, যে কোন স্তরের খাদকের পরে কোন স্তরের খাদক আসতেছে। তো ঘাসকে খাবে পোকা, পোকাকে কে খাইতে পারে? ব্যাঙ, ব্যাঙকে খাইতে পারে সাপ, এবং সাপকে কে খায়? ঈগল। এটা একটা কমপ্লিট খাদ্য শৃঙ্খল। দেন আমরা ছাগল জেনেছিলাম যে ছাগল একটা তৃণভোজী। তৃণভোজী মানে যারা ঘাস পাতা এগুলা খেয়ে জীবন ধারণ করে। ছাগল কি করে? পাতা খায়। ছাগলকে কে খায়? মানুষ। এখন যদি বলো যে হচ্ছে মানুষ পাতা খায়, পাতার আর হচ্ছে ছাগল মানুষ খায়, তাহলে কিন্তু সঠিক না। মানুষ পাতা খায় এটা ঠিক আছে, কিন্তু ছাগল কি করতে পারে না? ঘাস মানুষ থাকলে ঘাস মানুষ খেতে পারে। যেমন আমরা যে শাক খাই, পালং শাক বা লাল শাক, আরো যে শাকগুলো আছে এগুলো সব কিন্তু উদ্ভিদ, মানে ঘাস না, বাট হচ্ছে উদ্ভিদ। কিন্তু যদি হচ্ছে তারপরে যদি ছাগল থাকে, আমি সেটা বলেছি যে ছাগল থাকলে সেটা কিন্তু হবে না, কারণ ছাগল মানুষকে খাইতে পারবে না। ঘাস, ঘাসকে খাবে কে? ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, সাপকে কে খাবে? বেজি, বেজিকে কে খাবে? শিয়াল, শিয়ালকে কে খাবে? শকুন। দেখো এই খাদ্য শৃঙ্খলটা কিন্তু এখানে অনেক লম্বা হয়ে গেছে, ঠিক আছে? আর হচ্ছে মৃতদেহ, মৃতদেহকে শকুন খাবে। এখন বলতে পারো যে শকুনকে আবু ব্যাকটেরিয়া কেমনে খাবে? শকুন তো অনেক বড়, ব্যাকটেরিয়া তো অনেক ছোট। ব্যাকটেরিয়া যখন শকুন মারা যাবে তখন কি করবে? শকুনকেও পচিয়ে মাটির সাথে মিশিয়ে দিবে বা মাইনাস করে দিবে কে? ব্যাকটেরিয়া বা
বিয়োজক। আচ্ছা দেখো এখানে আরেক মানে আরো সুন্দর করে দেওয়া আছে খাদ্য শৃঙ্খলের বিষয়টা। সূর্য থেকে সূর্যের আলো আসতেছে এবং যে পানি, সেই পানি নিয়ে কি করতেছে সবুজ উদ্ভিদ, প্রোডিউসার বা উৎপাদক, উৎপাদক খাদ্য তৈরি করতেছে। দেন উৎপাদকের উৎপাদিত খাদ্যটা কি করতেছে প্রাইমারি কনজিউমার বা প্রথম স্তরের খাদক গ্রাস হোপার বা ঘাসফড়িং এ স্থানান্তরিত হচ্ছে। দেন ঘাসফড়িং থেকে যে শক্তিটা আছে সেই শক্তিটা খাওয়ার মাধ্যমে ব্যাঙের দেহে বা সেকেন্ডারি কনজিউমার ব্যাঙের দেহে শক্তিটা স্থানান্তরিত হচ্ছে। দেন ব্যাঙকে যখন সাপ খাচ্ছে তখন সেই শক্তিটা সাপের দেহে স্থানান্তরিত হচ্ছে। দেন সাপ থেকে এটা আবার ঈগলের দেহে স্থানান্তরিত হচ্ছে এবং ঈগল যখন মারা যাবে তখন সেটা কি করবে জানো, ডিকম্পোজার বা বিয়োজক ফাঞ্জাই বা ব্যাকটেরিয়া ছত্রাক এটা কি করবে, এটাকে পচিয়ে ফেলবে এবং পচিয়ে সেই উপাদানটা আবার কোথায় ফেরত যাবে জানো, এই যে মাটিতে ফেরত যাবে। তো মাটিতে ফেরত যাওয়ার ফলে সেই উপাদানটাকে কি করবে বলতো, সেই উপাদানটাকে আবার সবুজ উদ্ভিদ ব্যবহার করবে, ব্যবহার করে তার দেহের কাজ সম্পাদন করতে পারবে। এই যে সিকল বা চেইন অর্থাৎ একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা প্রাণীতে যাচ্ছে, অর্থাৎ ওই প্রোডিউসার থেকে প্রাইমারি কনজিউমার বা প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদকে যাচ্ছে, এই প্রক্রিয়াটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল।